স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। আবারও কেউ ১/১১-র কথা চিন্তা করলে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, আর বিশৃঙ্খলা বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ঢাকার ৪ মহানগরের মধ্যে সদস্য ফর্ম বিতরণ, নবায়ন ও গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নিয়ে ঢাকা মহানগর ও কেন্দ্রীয় ছাত্রদল নেতারা বলেন, শুধু সাংগঠনিক নয়, ছাত্রদলের সামাজিক কার্যক্রম বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। বৈষম্যহীনতার আড়ালে স্বৈরাচার আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলেও অভিযোগ আনেন কেউ কেউ। যাদের রাজনীতি হলো আন্ডারগ্রাউন্ড এবং গোপনে এবং ষড়যন্ত্রমূলক রাজনীতি, তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি থেকে এখনো বের হতে পারছে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপরে বিভিন্ন ষড়যন্ত্র করে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। যারা এই দেশের পতাকা নিয়ে বিরোধিতা করেছে, তারা যদি আজকে এই দেশের দেশপ্রেমিক সাজতে চায়, ওই সমস্ত লোকদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। এরা কারা? বিএনপি মহাসচিবের কণ্ঠে ঘুরে ফিরে উঠে আসে কারো কারো ১/১১-র পথে হাঁটার বিষয়টি। আমি যখন প্রথম বলেছিলাম যে যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায়, তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, বলেছিলাম না? কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। যদি আবার কেউ সেই ১/১১-র কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তারা কখনোই জনগণ তা মেনে নেবে না। সকালে আরেক অনুষ্ঠানে কালক্ষেপণ না করে দ্রুত ভোটের আয়োজনের আহ্বান জানান শামসুজ্জামান দুদু। এক ধরনের বিশৃঙ্খলা তৈরি পরিকল্পিতভাবে চেষ্টা হচ্ছে। যদি বিশৃঙ্খলা হয়, নির্বাচন হবে। নির্বাচন না হয়, তাহলে ফ্যাসিবাদের উল্লাস আমাদের আবার হয়তো দেখার প্রয়োজন দেখা দিতে পারে। বিদেশে বসে ষড়যন্ত্রকারীরা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও জানান তিনি। খুনি এবং খুনির অভিভাবক দুটাই হতাশ হয়েছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিস্টদের নানা চক্রান্ত মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে জেলায় জেলায় চলছে বিএনপির ধারাবাহিক জনসভা। জামালপুরের জনসভায় দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ জহুরুল হক শাহজাদা মিয়া। ৫ই আগস্টের পর যারা নব্য বিএনপি সেজেছে হুঁশিয়ারি দেন তাদেরও। বলেন, আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তারাই বিএনপির প্রকৃত সৈনিক। অন্যদিকে সিলেট, নোয়াখালী, কুষ্টিয়া এবং কিশোরগঞ্জেও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী সমাবেশে অংশ নিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কুষ্টিয়ায় রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। ১১ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিএনপির এই কর্মসূচি চলবে রোজার আগ পর্যন্ত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে চলছে বিএনপির জনসভা। নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে সহকর্মী প্রত্যুষ তালুকদার জানাচ্ছেন সেখানকার অবস্থা। প্রত্যুষ, বিএনপির এই কর্মসূচিতে জমায়েত কেমন দেখছেন, সেই সাথে নেতারা আসলে কি দিক নির্দেশনা দিচ্ছেন, আমাদের বিস্তারিত জানাবেন। আফরিন, এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য অ্যাডভোকেট সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল। আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তিনি এরই মধ্যে তার বক্তব্যে সমালোচনা করে গেছেন দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি। সেখানে তার অভিযোগ বাণিজ্য উপদেষ্টার ব্যর্থতার কারণেই দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে এবং তারা চাইছেন যে রমজানে যেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বৃদ্ধি না পায়, সেই দাবিটি তিনি করেছেন। এছাড়াও সরকার সহ বিভিন্ন স্থানে স্বৈরাচারের দোসররা কিন্তু এখনো আসলে আশ্রয় প্রশ্রয়ে রয়েছে, সেই বিষয়টি কিন্তু তিনি স্পষ্টভাবে অভিযোগ করেছেন এবং যারাই রয়েছে পতিত স্বৈরাচারের দোসর বিভিন্নভাবে তাদেরকে দ্রুত গ্রেফতারের তিনি দাবি জানিয়েছেন। তো তার বক্তব্য চলছে, একটু তার বক্তব্য আমরা শুনবো। গণবিরোধী সরকার প্রতিষ্ঠিত হতে না পারে, এই দেশে যেন আর কখনো দেশ থেকে সমস্ত জনগণের সম্পদ লুট করে বিদেশে গিয়ে নিজেদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে মোটাতাজাকরণ প্রকল্প তৈরি করতে না পারে। গরুর খামারে যেমন মোটাতাজাকরণ প্রকল্প হয়, এই পতিত আওয়ামী লীগ এবং তার সহচররা বাংলাদেশের শত শত মিলিয়ন ডলার বিদেশে পাচার করে নিজেদেরকে মোটাতাজাকরণ প্রকল্প করেছেন। আর ছোট্ট বন্ধু যারা আছেন, ছোট ভাইরা, তাদেরকে বলবো, আপনাদের ট্যাক্স
আপনাদের জুলাই আগস্টের বিপ্লব, আমরা যে বিশাল স্রোতধারা তৈরি করেছিলাম, সেই স্রোতধারার সঙ্গে আপনাদের শক্তি মিলিত হয়ে একটা মোহনায় পরিণত হয়েছে এবং এই স্রোত তীব্র গতি দিয়ে সমুদ্রে মিলিত হয়েছে বলেই স্বৈরাচারের পতন হয়েছে, না হলে সম্ভব হতো না, আমরাও বিশ্বাস করি। কিন্তু আমরা কিছুক্ষণ নিতে চাই না। এছাড়াও আজকের প্রধান অতিথি তিনি যে বিষয়টি বারবার স্পষ্ট করে বলছেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার জন্য, যেন এই যে সাধারণ মানুষ সহ ছাত্র জনতার যে বিপ্লব, যে অভ্যুত্থান, সেটির ফসল এবং গণতন্ত্রের যেন ধারাবাহিকতা রক্ষা হয়। এর পাশাপাশি এর আগের যারা স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, তারা বলেছেন যে আসলে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য দ্রুততম সময়ে নির্বাচন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ বিভিন্ন দাবি তারা তুলে ধরেছে। তো সবকিছু মিলিয়ে এখানে কয়েক হাজার নেতাকর্মীর সমাবেশ ঘটেছে। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শেষ হবে এবং তারা প্রত্যাশা করছেন যে বর্তমান যে উপদেষ্টা নেতৃত্বে যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালে, সেই সরকারকে তারা সমর্থন করছেন সংস্কারের পাশাপাশি দ্রুততম সময়। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ। পতিত আওয়ামী লীগকে দাঁড়াতে দেয়া হবে না, নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগও নেই, বিচার করে দলকে নিষিদ্ধ করতে হবে, এরকম কথাগুলো 5ই আগস্টের পর থেকে টক অফ দ্য কান্ট্রি। তবে ক্ষমা চেয়ে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগের উপদেষ্টা আসিফের বার্তা নতুন করে আলোচনার জন্ম দেয়। একদিন না যেতেই একই উপদেষ্টার দলটিকে নির্মূলের দাবি এবং বিএনপি মহাসচিবের ষড়যন্ত্রের গন্ধ রাজনীতিতে নয়া মোড় দিল। যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইনস্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। জনগণের সেবায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ সরাসরি কোনো অপরাধ বা ফ্যাসিবাদের সাথে জড়িত না থাকলে রাজনীতি করতে পারবেন এবং নির্বাচনে অংশ নিতে পারবেন, উপদেষ্টার এমন বক্তব্য মঙ্গলবারের। আর এই কথায় নানা মহল থেকে শুরু হয় আলোচনা সমালোচনা। একদিন না যেতেই একই উপদেষ্টার মুখে শোনা গেল ভিন্ন কথা। ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর। বিচার সহ যেই বিষয়গুলো আছে সেগুলো সমাধান হওয়ার আগ পর্যন্ত আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। এক উপদেষ্টা 2 দিনে 2 রকম বক্তব্য নিয়ে যখন চুলচেরা বিশ্লেষণ চলছে, তখন ঘি ঢাললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়, which is dangerous। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামী লীগ সরকারের গণহত্যা, শেখ হাসিনার পতন এবং তার আগের 15 বছরের বেশি সময় স্বৈরশাসন নিয়ে বিচারের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সোচ্চার। এমন পরিস্থিতিতে জুলাই আন্দোলনের প্রথম সারির নেতার বক্তব্য নিয়ে তাই নতুন করে রাজনীতিতে উঠেছে নানা কথা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক কর্মচারীদের রাজনীতি বন্ধ সহ শিক্ষার্থীদের 4টি দাবি মেনে নিয়েছে প্রশাসন। সংঘর্ষের ঘটনার পর শিক্ষার্থীদের দাবির মুখে এই সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। রেজিস্ট্রার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে প্রকৃত দোষীদের খুঁজে বের করা সহ 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি। এছাড়া বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে প্রশাসন। তবে সব দাবি না মানায় উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। সংঘর্ষের ঘটনায় নিরাপত্তাহীনতায় সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ছেন অনেক শিক্ষার্থী। সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান নিয়ে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 7 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম এবং তার স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। বিকেলে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, পিরোজপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য শ.ম. রেজাউল করিম ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অস্বাভাবিক লেনদেন 8,86,11,000 টাকা নিজ ভোগ দখলে রেখেছেন। এছাড়া তার নিজ নামে 12 ব্যাংক হিসেবে 6,84,00,000 টাকার সন্দেহভাজন লেনদেনের খোঁজ পায় দুদক। এদিকে দ্বিতীয় মামলায় তার স্ত্রী ফিরোজা পারভিন ও শ.ম. রেজাউল করিমকে আসামি করা হয়েছে। ওই মামলায় তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে 3,05,55,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অস্তিত্ব পেয়েছে দুদক। তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। জনাব শ.ম. রেজাউল করিমের অবৈধ আয়কে বৈধ করার অসৎ উদ্দেশ্যে স্ত্রী ফিরোজা পারভিনের নামে উক্ত সম্পদ অর্জনে তিনি সহায়তা করেছেন বিদায় তাদের উভয়ের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বছরে 2 কোটি টাকার অধিক মুনাফা করে এমন কোম্পানিগুলো শ্রম আইন অনুযায়ী লভ্যাংশের 0.5% সরকারকে না দিলে তারা সরকারি দরপত্র অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন। বুধবার সচিবালয়ে বাংলাদেশ সাবমেরিন কেবলস কর্তৃক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। উপদেষ্টা জানান, 5 শতাধিক কোম্পানি ইতিমধ্যেই সরকারকে এই লভ্যাংশ দিচ্ছেন এবং 8,000-এর মতো কোম্পানির আছে যারা সরকারকে লভ্যাংশ দেওয়ার ক্ষমতা রাখেন বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ সাবমেরিন কেবলস কর্তৃক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে 1,06,00,000 টাকার চেক হস্তান্তর করেন। সরকারকে লভ্যাংশ দেয় না এমন কোম্পানির ব্যাপারে তদারকি বাড়ানোর পরামর্শ দেয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এই টাকা শ্রমিকদের ন্যায্য অধিকার। এসব টাকা শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হবে। এনারা যদি ল্যান্ডলিস্টেড না হন, বিশেষ করে বড় কোম্পানি, শিপ বিল্ডার্স যদি না হন, তাহলে অন্তত পক্ষে সরকারি কোনো টেন্ডারে তারা পার্টিসিপেট করতে পারবেন না। এই তহবিল একটা বড় জায়গা আমরা শ্রমিকদের জন্য কাজ করার জন্য, তো এটাও শ্রম মন্ত্রণালয়ের প্রতিও আমাদের আবেদন থাকবে যাতে এইটার তদারকিটা বাড়ানো হয় নিয়ম নীতিমালার অধীনে, যাতে সব অন্যান্য কোম্পানিগুলোও আমরা সবার থেকেই এটা যাতে প্রত্যাশা করি এবং এটা যাতে আদায় করতে পারি। বাংলাদেশের শ্রমিকদের অমীমাংসিত ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে ইতালির পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপতি। সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন তিনি। বলেন, টেক্সটাইল এবং প্রতিরক্ষা খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও প্রসারিত করতে চায় ইতালি। বৈঠকে দীর্ঘদিন ধরে ইতালি যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদনের বিষয়ে সিদ্ধান্ত না নেয় উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অবৈধ অভিবাসন কমাতে এবং নিয়মিত অভিবাসন সহজ করতে একমত দুই দেশ। অমর একুশে বইমেলার 19তম দিন আজ। অমর একুশে বইমেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৌরভ বাপ্পা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনি ধন্যবাদ আমাকে। অমর একুশে মেলার আজকে 19তম মেলার 19টি দিন কিন্তু অতিবাহিত হচ্ছে আজকে নিয়ে, এবং আজও কিন্তু আমরা দেখছি নানা বয়সী পাঠকদের এবং লেখকদের এবং প্রকাশকদের যে মিলন মেলা সেটি কিন্তু জমে উঠেছে কম বেশি। প্রকাশকদের আশা এইবারও আর বিভিন্ন সময়ের মতো ক্রেতাদের চেয়ে দর্শনার্থীদের সংখ্যাই বেশি এবং বইয়ের মূল ক্রেতাদের সংখ্যা কিছুটা কম বলে প্রকাশকরা আমাদের জানাচ্ছেন। তারপরও নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু মেলায় আসছেন এবং তাদের এই যে পদচারণায় মুখরিত হয়ে ওঠার বিষয়টি সরোয়ারদ্বীপ প্রাঙ্গণ এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ, এটিও কিন্তু অনেক বড় বিষয়। কারণ একটি মহৎ উদ্দেশ্যে বা বড় কোনো উদ্দেশ্যে, সৎ একটি উদ্দেশ্যে যখন অনেক হয় এবং তাদের ইচ্ছাশক্তি এক জায়গায় মিলিত হয়, সেটি কিন্তু সমাজের জন্য একটি ইতিবাচক ভূমিকাই রাখে। আমাদের সাথে আফরিন এই মুহূর্তে আছেন প্রথা বিরোধী কবি এবং লেখক হিসেবে খ্যাত কুমার সুশান্ত সরকার। আমরা কথা বলতে চাচ্ছি
আপনারা তো একটি সংগঠন করেছিলেন যেটা মূলধারার লেখকদের থেকে বাইরে গিয়ে প্রথা বিরোধী লেখক কবি সংঘ, এবং সেটির প্রতিষ্ঠাতা সভাপতি আপনি। মূলধারা থেকে বেরিয়ে এই প্রথা বিরোধী লেখক এবং কবি সংঘ গঠন এবং কি ধরনের লেখা? আসলে আমরা পূর্বসূরি থেকেই শিক্ষাটা নিই, কিন্তু পূর্বসূরি সেই এথেন্স থেকে শুরু করে ল্যাটিন থেকে জার্মান বা আমাদের ভারতবর্ষের উপমহাদেশ টু বাংলাদেশ আমরা চর্চা করে সাহিত্য, দর্শন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, নৃতাত্ত্বিক বিভিন্ন বিষয়ে আমরা চর্চা করে দেখলাম যে এ যাবৎকাল গতানুগতিক পৃথিবীতেই বেশি সংখ্যা গা ভাসিয়ে দেয়, যা থেকে জন্ম নেয় কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং মৌলবাদিতা, সাম্প্রদায়িকতা। এখান থেকে উত্তরণের পথটা কি? এই উত্তরণের পথ খুঁজতে যে আমি ফরাসি বিপ্লবের সবচেয়ে মূল্যবান যে নায়ক রুশো, তার একটি বাণী আছে, মানুষ স্বাধীন হইয়া জন্মগ্রহণ করে কিন্তু প্রতি পদে সে থাকে শৃঙ্খলিত। আমি এই কথাটা স্টাডি করতে যে কার্ল মার্ক্সের 140 বছর আগে ব্রিটেনের সমাধিতে লেখা আছে, দার্শনিকরা এ যাবৎকাল জগৎটাকে ব্যাখ্যা করেছে শুধু আসল কথন করা গতানুগতিক পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন। এই গুণগত পরিবর্তনের বিষয়টা স্টাডি করতে যেয়ে দেখলাম যে এখানে যে আমরা সমাজ ব্যবস্থার বিষয়টা দেখতে পাই, সেখানে আমরা পেয়েছি আদি সাম্যবাদী সমাজ ব্যবস্থা, এরপরে পেয়েছি দাস সমাজ ব্যবস্থা, এরপরে পেয়েছি সামন্তবাদী সমাজ ব্যবস্থা, এরপরে পেয়েছি গণতান্ত্রিক বা বুর্জোয়া সমাজ ব্যবস্থা, অবশেষে পেয়েছি সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এই 5টি সমাজ ব্যবস্থা মানুষ পৃথিবীতে দেখেছে, কিন্তু আমরা এই 5টি সমাজ ভালো করে ব্যাখ্যা করে পড়াশুনো করে জেনেছি যে ইতিহাসের রায় সমাজতন্ত্র, সেই থেকে সাম্যবাদ। আর এই সাম্যবাদের দর্শন প্রতিষ্ঠার লক্ষ্যে আমি লেখক হিসাবে আমার তরফ থেকে আমি প্রথাবিরোধী লেখক, এই উপমহাদেশে তথা পৃথিবীতে আছে কিনা আমি জানি না, এই ধরনের সংগঠন আছে বটে, কিন্তু প্রথাবিরোধী লেখক সংঘ পৃথিবীতে সম্ভবত একটি, আর সেটা আমি বাংলাদেশে 2012 সালে প্রতিষ্ঠা করেছিলাম ঐতিহাসিক বিউটি বোর্ডিংয়ে, সেটার আমি প্রতিষ্ঠাতা সভাপতি। আপনার হাতে যে বইটি দেখছি, এই বইটি বিষয়ে কিছু জানাবেন কিনা আমাদের? অবশ্যই, আমি এ বিষয়েও একটি প্রথাবিরোধী কবিতার বই এটা। আমি গত সরকারের আমলে একজন মন্ত্রী প্রধান অতিথি ছিলেন, আমি আর একজন প্রথাবিরোধী কবি মৌসুমী মৌ, উনি প্রথাবিরোধী লেখক সংঘের মহাসচিব, উনিও আমন্ত্রিত হয়েছিলাম। তা সেই স্কুল অ্যান্ড কলেজে যেয়ে দেখি যে 11টায় মন্ত্রীর আসার কথা, মন্ত্রী আসছেন 3:30টায়। এই পর্যন্ত আমরা পৌঁছে গেছিলাম, এই পর্যন্ত ওই ছোট ছোট বাচ্চাদের স্কুলে না খাইয়ে রোদ্রে দাঁড় করিয়ে রাখা হয়েছে, মন্ত্রী আসবেন তাই। আর ছোট ছোট যারা বানর অর্থাৎ তথাকথিত রাজনীতিবিদের চামচা, তারা ওই শিক্ষকদের বকাবকি করছে যে ছাত্রীরা যেন সবসময় হাসি হাসি মুখ রাখে, মন্ত্রীর জন্য এসে স্বতঃস্ফূর্তা পায়, নাহলে তোমাদের চাকরি চলে যাবে। তো এই যখন মন্ত্রী আসলেন আমরা পাশে বসলাম, সেই 3:30টায় বহু ধরনের খাবার এবং বহু ধরনের কথাবার্তা চলছে। আমি ওইটা দেখে, এই অমানবিকতা দেখে আমি আর ওই কবি খাওয়া দাওয়া না করে ওখানেই বসে লিখলাম অমাননীয় মন্ত্রী। আর ওই কবিতাটা দিয়ে অনেক কবিতা লিখে পরের আমি প্রকাশ করলাম অমাননীয় মন্ত্রীকে আমি মানি না। এই প্রথাবদ্ধ এবং বুর্জোয়া রাজনীতির মাধ্যমে দেশে একটি ফ্যাসিস্ট সমাজ ব্যবস্থা যেমন তৈরি হয়, তেমন রাষ্ট্র ফ্যাসিস্টের দিকে অতিবাহিত করে, এবং তার প্রমাণ আমরা বহু বছর এবং বিএনপি ব্যবস্থা দেখেছি। সেখান থেকে আসলে আমরা বর্তমান উত্তরণ হওয়ার চেষ্টা করছি। হয় বর্তমান যে সরকারের আমরা আশা করি একটি সমাজতান্ত্রিক সাম্যবাদী চিন্তার বহিঃপ্রকাশ, এই সংবিধান না তৈরি করলে এ থেকে এর গতানুগতিক ভাব আবার ফিরে আসবে, সমাজতন্ত্র এবং সাম্যবাদ এখান থেকে উত্তরণ ঘটাবে। সেক্ষেত্রে লেখকদের কি ভূমিকা থাকতে পারে? আপনাদের কি ভূমিকা রাখছেন আপনারা এই মুহূর্তে? আমরা আসলে যেহেতু আমরা রাজনীতিবিদ না, আমরা কোনো সন্ত্রাসী না, আমরা কোনো ব্যবসায়ী না, সুতরাং আমরা লেখক, কবি, সাহিত্যিকরা লেখার মাধ্যমেই আমরা এটা প্রকাশ করব। সেই চিন্তা, সেই ধারণা, সেই সত্য, সেই সুন্দর ধারণ করবে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সমাজনীতিবিদ, সংবিধান যারা রচনা করেন তারা ধারণ করে একটি এখান থেকে সুন্দরের সত্য উপলব্ধি করে ওনারা একটি সংবিধান দেবেন। সেই সংবিধানের অনুযায়ী দেশ পরিচালনা হবে, আমি এটাই
আশা করি এই কারণে লেখকদের মানে যে ভাষ্য সেটা লেখার মাধ্যমে, কারণ আপনি দেখেন 2500 বছর 3000 2000 বছর আগে বিভিন্ন দেশের যেসব কবি সাহিত্যিকের আমরা অতটা মূল্যায়ন করিনি, তাদের গুণগত মান ভালো ছিল বলে আজকে তাদের চিনি, কিন্তু সেই সময় ব্যবসায়ী বিশ্বের শ্রেষ্ঠ ধনী অথবা রাজা বাদশাদের ফুটনোটে খুঁজে বের করতে হয়। তাই হয়, সৃষ্টিশীলতাই বেঁচে থাকে এবং টিকে থাকে। আমাদের এই মুহূর্তে আমরা কথা বলবো মেলার অপর প্রান্তে আমাদের সহকর্মী মানজুফা নীলিমার সাথে। নীলিমা, আপনি কেমন দেখছেন মেলার আজকের সার্বিক পরিস্থিতি এবং লেখকরা কি বলছেন? সৌরবাপ্পা, আপনাকে আমি বর্তমানে আছি মেলার আরেকটি প্রান্তে। আজ হচ্ছে মেলার 19তম দিন, আর বাকি মাত্র 9 দিন। তো আপনাদেরকে একটি তথ্য জানিয়ে দিতে চাই, আজকে মেলায় 115টি নতুন বই কিন্তু প্রকাশিত হয়েছে, যা আমাদেরকে নিশ্চিত করেছে বাংলা একাডেমি। বইমেলার প্রাণ বলা হয় লেখক এবং কবিদের, তাই এই লেখক, কবি, প্রকাশক, পাঠক, দর্শনার্থী সবার মিশেলে কিন্তু বইমেলা অমর একুশে বইমেলা রূপান্তরিত হয় একটি উৎসব মুখর পরিবেশে। যেহেতু প্রাণই বলে ফেললাম লেখক কিংবা কবিদের, তো সেরকমই একজন লেখকের সাথে আমরা আজকে কথা বলবো এবং জানবো তার নতুন বই সম্পর্কে, সে কি কি তথ্য দিচ্ছেন। আসলে জীবন ভিত্তিক লেখা তিনি মানুষের জন্য লিখেছেন, নতুন কি কি তথ্য পাচ্ছি আমরা তার বই থেকে। সোহেল আহমেদ, স্বাগতম আপনাকে আমাদের ডিভিসি নিউজের প্রতিদিনের বইমেলার প্রসঙ্গে। তো নতুন বই সম্পর্কে আপনি আমাদেরকে একটু জানাবেন। আমি সোহেল হাসান। আসলে এই বই মেলায় 2025-এর এই অমর একুশে গ্রন্থমেলায় আমার একক কাব্যগ্রন্থ অদৃশ্য সুখের কাছে বের হয়েছে। এটি প্রকাশ করেছে পলল পাবলিকেশন। আর এটি এই কাব্যগ্রন্থে 30টি কবিতা রয়েছে। এই 30টি কবিতা আমি 2023 সালের শুরুর দিক থেকে এই গ্রন্থমেলার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত আমি লিখেছি। আসলে এই বইয়ের মধ্যে যে কবিতাগুলো রয়েছে বিষয় নির্দিষ্ট কোনো একটি বিষয়ের কবিতা নয়। খুব চমৎকার একটি কথা বললেন, কোনো নির্দিষ্ট একটি বিষয় নয়। তাহলে আপনার 30টি কবিতার মূল বিষয়বস্তু যদি আপনাকে বলতে হয়, তাহলে আপনি কিভাবে বোঝাবেন পাঠক এবং দর্শনার্থীদের? আচ্ছা, এখানে আমি এইভাবে বলি বা আমি এইভাবে ভাবি যে আসলে কবিতা কিন্তু আমি লিখি না বা লিখতে চাই না, কবিতা চলে আসে তখন আমি লিপিবদ্ধ করি। তো ঠিক এই জিনিসটা আমি এভাবে ভাবি যে একটা মানুষের একটা দিন ঘুম থেকে ওঠার পর রাতে যখন ঘুমাতে যায়, ঠিক এই সারা দিনের কর্মকাণ্ড একটি বিষয়ের মধ্যে থাকে না। সকালটা একরকম হয়, দুপুর বা বিকালটা আরেক রকম হয়, রাত আরেক রকম হয়। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ শুনছিলাম একজন কবির কবিতা লেখার অনুপ্রেরণা। আমরা এখন কবিতার কথা তো অনেক শুনলাম, এখন আমরা চলে যাব একজন উপন্যাস লেখকের কাছে। স্বাগতম জানাচ্ছি আপনাকে ডিবিসি নিউজের প্রতিদিনের বইমেলার প্রসঙ্গে। তো আপনি যে কবিতার বইটি লিখেছেন, পাঠকদেরকে আপনি কি বোঝাতে চেয়েছেন? শুভ অপরাহ্ন, আমি সাজিদ রহমান। এই বইমেলায় আমার একটি উপন্যাস এসেছে আলমপনার দরবারে। উপন্যাসটি এনেছেন অ্যাডন পাবলিকেশন থেকে, আর আমার এটা 3য় বই। এর আগে আমি 2টি গল্পের বই এসেছিল আমার 2022-এ এবং 2024-এ, আর এবার আমি উপন্যাস নিয়ে এসেছি। আমার এই উপন্যাসের নাম থেকেই হয়তো কিছুটা পাঠকরা বুঝতে পারবে যে এটা একটা হিউমার এবং স্যাটায়ার সমৃদ্ধ একটি উপন্যাস। চমৎকার একটি কথা শুনলাম, হিউমার এবং স্যাটায়ার ভিত্তিক একটি উপন্যাস। উপন্যাসের মূল বস্তুটা যদি পাঠকদের উদ্দেশ্যে একটু জানিয়ে দিতেন। আসলে আমাদের যে সমাজ বর্তমানে বা দীর্ঘদিন ধরে যে সমাজটা চলে আসছিল, সেই সমাজে আমাদের প্রতিটা দিন, প্রতিটা পরিবারে, প্রতিটা সমাজের অংশে বা রাষ্ট্রীয় পর্যায়ে নানা ধরনের অসঙ্গতি আমরা দেখতে পাই আর কি। সেই অসঙ্গতিগুলো একটা গল্পের মাধ্যমে গেঁথে আমি একটা উপন্যাস করেছি, যার প্রতিটি অধ্যায়ে বা প্রতিটি পাতায় পাতায় হিউমার করা হয়েছে আর কি। ধন্যবাদ জানাতে চাই আমি আমাদের 2 লেখককে। বইমেলায় কিন্তু এবার অনেক নতুন নতুন বই আসছে, তার মধ্যে মোটিভেশনাল বই থেকে শুরু করে উপন্যাস, কবিতা, বিভিন্ন ধরনের নতুন ব্যতিক্রম আমরা কিছু বই কিন্তু দেখতে পাচ্ছি। তো বইমেলার এই প্রান্ত থেকে আমার কাছে 2 লেখক এবং সমগ্র বইমেলার এই ছিল আমার কাছে এই মুহূর্তে শেষ তথ্য, এবং আমি আবার চলে যেতে চাচ্ছি সৌরভ আপ্পার কাছে।
নীলিমা, ধন্যবাদ আপনাকে আমাদের এত কিছু জানানোর জন্য, এবং এই আপনার সাথে যে লেখকরা ছিলেন তাদেরও ধন্যবাদ। এবং দর্শক দেখছিলেন মেলার 19তম দিনে এভাবেই জমে উঠেছে বইমেলা, এবং সামনে যেহেতু 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং সেই সাথে আমাদের মহান শহীদ দিবস, সেই দিন থেকে শুরু করে নিশ্চয়ই মেলার যে ভিড় আরও বাড়বে, দর্শনার্থীদের পাঠকদের সমাগম আরও বাড়বে এমন আশাই রাখছেন প্রকাশকরা, আমরাও সেই আশাই রাখছি। আফরিন, এই মুহূর্তে অমর 21শে গ্রন্থমেলা। সৌরভ আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নীলিমা জাহান আপনাকেও। গাজায় শান্তি প্রতিষ্ঠায় অবিলম্বে দুপক্ষকে দ্বিরাষ্ট্রনীতিতে সমাধানের আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই আহ্বান জানায় চীনের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে একেবারে সব ইসরায়েলি জিম্মি এবং ফিলিস্তিনি বন্দী বিনিময়ের প্রস্তাব দিয়েছে হামাস। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা এই সপ্তাহের শুরুতেই আশ্বাস দিয়েছে ইসরায়েল। 19শে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ইসরায়েল। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম ধাপ স্থায়ী হবে 42 দিন। এরই মধ্যে বেশ কিছু জিম্মি ও বন্দী বিনিময় করেছে দুপক্ষ। তবে এবার গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় জোর দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। 15 মাসের বেশি সময় ধরে চলা এ যুদ্ধের ইতি টানার পক্ষে চীন। জাতিসংঘে দেয়া বক্তব্যে গাজা ইস্যুতে কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই। দীর্ঘদিন ধরে গাজা যুদ্ধ চলছে, এখন এটা বন্ধ হওয়া উচিত। মধ্যপ্রাচ্যের মূল ইস্যু গাজা যুদ্ধ। এ যুদ্ধে স্থায়ী অবসানে দ্বিরাষ্ট্রনীতির ভিত্তিতে সমাধান খোঁজা উচিত। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে একেবারে সব ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দী বিনিময়ের প্রস্তাব দিয়েছে হামাস। স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যেই এই প্রস্তাব বলে জানায় সংগঠনটি। বৃহস্পতিবার 4 জিম্মির মরদেহ ফেরত এবং শনিবার আরও 6 জীবিত জিম্মিকে মুক্তি দেবে হামাস। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা 4 ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও তা এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। চলতি সপ্তাহে এই আলোচনা শুরুর কথা জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতার কাজ করছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসি।